হ্যালো, ওয়েলকাম টু আওয়ার লিটল ভ্লগ। আর আজ আমরা যাচ্ছি দার্জিলিং ও দাওয়াই পানির একটা ছোট্ট ট্যুরে। আর আমাদের সাথে রয়েছে আমার দুই বন্ধু, তারাও কাপল। আর আমার সাথে আমার ওয়াইফ এবং আমার ছেলেও রয়েছে। প্রথম দুদিন আমরা থাকবো দার্জিলিংয়ে এবং শেষের দিন আমরা দাওয়াই পানিতে স্টে করছি এবং তারপরের দিন আমরা ফিরে আসছি। তো শুরু করা যাক আমাদের এই ছোট্ট ট্রিপটা। আপনারা সাথে থাকবেন এবং দেখতে থাকবেন আমাদের এই পুরো ভ্লগটা। আমাদের ভ্লগের প্রথম দিন আজকে ডে 0। আর আমরা শুরু করেছি এসপ্লানেড থেকে। আমাদের ট্রেন ছিল অ্যাকচুয়ালি উত্তরবঙ্গ এক্সপ্রেস, কিন্তু শেষ মুহূর্তে সেটা চার্ট প্রিপেয়ার হয়ে যাওয়ার পরও আমাদের নাম আসেনি সেটায়, তাই জন্য আমাদের টিকিটটা ক্যান্সেল হয়ে যায়। তাই আমরা তাড়াহুড়ো করে একটা বাসের জন্যই ব্যবস্থা করলাম এবং সেই বাসটি হলো অ্যাটিয়ানা এয়ারওয়েজ ব্র্যান্ডের। এবং আমরা এটাতে এসে বোর্ড করলাম 6:30 এবং 7টার সময় আমাদের বাস ছাড়লো। এটা একটা স্লিপার বাস এবং আমার ওয়াইফ, ছেলে এবং ফ্রেন্ডসরা শুয়ে আছে। আমাদের 7টায় বাস ছেড়েছে। এখন আমরা বারাসাতের কাছাকাছি রয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা টেরিস্ট্রিয়াল হাইওয়েতে উঠে যেতে পারি এবং তারপর থেকে স্মুথ রাইড হবে। আপনারা সঙ্গে থাকুন, আগে কি হয় জানাতে থাকবো। এখন বাজে ভোর 5টা 20। আমাদের বাস এসে পৌঁছেছে ডালখোলায় এবং এটা আমাদের শিলিগুড়ির আগে লাস্ট স্টপেজ। এখানে যাত্রীদেরকে ডেকে দেওয়া হয়েছে, যারা টয়লেট করে ফ্রেশ হয়ে নিতে চায় তারা ফ্রেশ হয়ে নিতে পারে। এখানে চা এবং খাবার দাবারের ব্যবস্থাও রয়েছে। তো 1 কাপ চা দিয়ে দিন শুরু করলাম এবং এরপরে আমরা নেক্সট স্টপে শিলিগুড়িতে গিয়ে থামবো, ফাইনাল আমাদের ডেস্টিনেশন। তো সাথে থাকুন আর ব্লগ দেখতে থাকুন। হ্যালো, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। অ্যান্ড আমরা আমাদের ডে 1-এ পৌঁছে গেছি শিলিগুড়িতে। আমাদের বাস থেকে নেমে এখন আমরা গাড়ির মধ্যে আছি এবং আমরা এগোচ্ছি দার্জিলিংয়ের পথে। আর আজ আমরা আছি অজয়দার সাথে। ইনি থাকবেন আমাদের সাথে এই 4-5 দিন, ড্রাইভ করবেন, আমাদের সাথে সাথে থাকবেন, সমস্ত জায়গায় ইনি আমাদের ঘোরাচ্ছে। তো এখন আমরা অজয়দার কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো আজকে আমাদের ফার্স্ট ডেতে আমরা কোথায় कोথায় ঘুরতে যাচ্ছি। তো অজয়দা, अजय। हाँ, आज हम लोग कहाँ कहाँ घूमने जा रहे हैं? अभी आज हम पहले टिंगलिंग व्यू पॉइंट जाएंगे, उसके बाद मिरिक लेक, और उसके बाद हम जाएंगे गोपालधारा टी स्टेट और सीमाना पशुपति मार्केट और सीमाना व्यू पॉइंट और लेप्चा जगत पाइन ट्री का व्यू पॉइंट, इतना जाएंगे। ओके, थैंक यू। ये होते होते फिर आपको ऑन द वे दार्जिलिंग पहुंचेंगे आप शाम को। ওকে, থ্যাংক ইউ দাদা। এখন আমরা যে জায়গা দিয়ে ক্রস করছি এটা হলো দুধিয়া ব্রিজ। আর এখানে আমরা পাশে দেখতে পারবো একটা নদী বয়ে চলেছে। তো আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট স্টপেজ, সেটা হলো টিংলিং ভিউ পয়েন্ট। আর এখানে আপনি দেখতে পারবেন অসাধারণ ভিউ। আর এখানে রয়েছে ফেমাস আই লাভ মিরিক সিম্বল। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে আসলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনে, যেটা হলো মিরিক লেক। আর এখানে দেখতে পাওয়া গেল অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর পাইন বনে ঘেরা এই ছোট্ট লেক। এরপর এই ব্রিজটি পার করে আমরা চলে আসলাম লেকের অপর প্রান্তে। ট্রেক করতে করতে পৌঁছে গেলাম মেরিক লেকের অপোজিটে আই লাভ মেরিক সাইনের একদমই কাছে।
এবং এখান থেকে পুরো লেকটার আলাদাই একটা ভিউ পাওয়া যায়। এরপর এই ম্যাডামদের মনে হলো এখানকার লোকাল পোশাক পরে কিছু ছবি আর ভিডিও তোলাই যায়, তাই এবার ড্রেস আপ করে নেওয়ার পালা। ছবি তোলা হয়ে যাওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে লাঞ্চ করে মিরিক থেকে এগিয়ে গেলাম। এরপর মিরিক বাজারের মধ্যে দিয়ে বেরিয়ে গাড়ি এসে পৌঁছালো প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। এবং আমরা এসে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম গোপালধারা টি স্টেটে। এখানে ছোট্ট কিছু গম্বুজ আকৃতির চা বাগান দেখা যায় এবং তার মধ্যে এই শীতল আবহাওয়াতে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। এবং এখানে কিছু লোকাল স্টাইল দোকানও রয়েছে, যেখান থেকে আপনারা চাইলে কেনাকাটাও করতে পারেন। তো আমরা এখন গোপালধারা থেকে বেরিয়ে পশুপতির পথে যাচ্ছিলাম, এমনই সময় ম্যাডামদের চা কেনার বাই উঠলো। তাই এখন এখানে আমাদের ড্রাইভার নিয়ে আসলো, বললো এখানে নাকি খুব ভালো চা পাওয়া যায়। এখানে রোজ পেটাল দেওয়া চা দেখলাম, আর তারপর ওখানে দেখলাম জিঞ্জার দেওয়া চা, ওকে, ড্রাইড জিঞ্জার, আরো বিভিন্ন ধরনের চা, মশালা চা অ্যান্ড অল। যা দেখছি সব কিনতে ইচ্ছা করছে, বাট কেনা যাবে না। এখন এমনি নর্মালি ব্ল্যাক টির জন্য চাটা নিলাম, আর এখন গ্রিন টিটা ভাবছি নেবো। এই যে আমাদের প্রিপেয়ার করে দিয়েছে গ্রিন টিটা, আমরা এখন একটুখানি টেস্ট করব, দেন ডিসিশন নেওয়া হবে যে নেবো কি না। প্রাইস ইজ টু হাই, সো দ্যাটস ওয়াই। এখানে প্রথমে চা টেস্টিং করা হলো এবং পরে যার যেরকম দরকার সে পরিমাণ চা নিয়ে নিলাম এবং আমরা এগিয়ে চললাম পশুপতিনাথ মার্কেট অর্থাৎ নেপাল বর্ডারের কাছে। হোস্ট চেঞ্জ হয়ে গেছে আপনাদের ব্লগের। এখন এতক্ষণ যাকে আপনি হোস্টিং এ দেখছিলেন, যার চ্যানেলে আমরা আছি, বেটা এখন নিজের ছেলেকে সামলাচ্ছে। এই দেখুন, তো গোপালধারা টি স্টেট দেখার পর আমরা এখন চলে এসেছি পশুপতি নগরে। আর এখানে সবচেয়ে মেইন জিনিস হলো এখানে রয়েছে ইন্ডিয়া নেপাল বর্ডার। আর আমরা আধার কার্ড দেখিয়ে পার করে চলে এসেছি সিকিউরিটি চেক, অ্যান্ড হিয়ার উই গো, উই আর ইন নেপাল। এখানে নেপাল বর্ডার ক্রস করার পর এখানে গাড়ি নিয়ে আমরা একটা ভেতরে বাজার আছে সেখানে গিয়ে ঘুরে আসতে পারতাম, কিন্তু এবারের মতো আমরা একটা ক্যান্সেল রাখলাম, কারণ আমাদের সামনে আরেকটা পাইন ফরেস্টও ঘোরার রয়েছে। তো আমরা এবারকার মতো জাস্ট বর্ডারের এপার আর ওপার হয়ে ফেরত চলে যাচ্ছি। এটা হলো আমাদের নেপাল বর্ডার এবং আমরা এই মুহূর্তে আবার চলে আসছি ইন্ডিয়াতে ফেরত, অ্যান্ড এরাও ঢুকে গেল ইন্ডিয়াতে ফেরত। পশুপতি থেকে বেরিয়ে আমরা দেখা পেলাম কুয়াশা ঘেরা এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, এবং এই কুয়াশা ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম লেপচা জগৎ পাইন ফরেস্টে। লেপচা জগৎ পাইন ফরেস্ট থেকে বেরিয়ে আমরা আবার সেই কুয়াশা ঘেরা পথ দিয়ে এগিয়ে চললাম দার্জিলিংয়ের পথে, এবং সেই পথেই দেখা পেয়ে গেলাম ঘুম স্টেশনের, যেটা ইন্ডিয়ার সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন।
এবং ঘুম স্টেশনকে কাটিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের হোটেলের পথে। ঘড়িতে বাজে এখন পাক্কা 6টা, আর আমরা আছি এখন এসে পৌঁছালাম আমাদের হোটেল অ্যালিস ভিলাতে। আর এখান থেকে আমাদেরকে অনিলজি আজ ড্রপ করে চলে যাবেন আর কাল সকালে আবার পিক আপ করবে। এরপর আমরা হোটেলে চেক ইন করে নিলাম এবং নিজেদের রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম এবং কিছুক্ষণ রেস্ট করে আমরা বেরিয়ে পড়লাম ম্যালের উদ্দেশ্যে। হ্যালো, গুড ইভিনিং। আমরা আমাদের লাগেজপত্র রেখে একটু ফ্রেশ আপ হয়ে ম্যালে চলে এসেছি আজকে সন্ধ্যাতে কাটানোর জন্য। আর আমাদের সাথে রয়েছে এই যে এই সুন্দর লোকটা, সুন্দরী মহিলা এবং আমার ওয়াইফ, আমার ছেলে। আর আজ সন্ধ্যাবেলায় ম্যাল একদম জমজমাট ভিড়ে ভর্তি, লোকজনের মাথা। যেহেতু আমরা হোলির পরবর্তী উইকেন্ডে এসেছি, তাই আজ চারিদিকে লোক লোক আর লোকারণ্য। তো মেল বাজার ঘোরা হয়ে গেছে আমাদের এবং আমরা এখন ডিনারের জন্য এখানে একটা রেস্টুরেন্টে চলে এসেছি। গ্লেনারিসের বাইরে প্রচণ্ড ভিড় ছিল, তো গ্লেনারিসে আজকে আর যাওয়া হলো না। আর আমাদের লেট আসার জন্য কুঙ্গাতেও আজকে যাওয়া হলো না, কুঙ্গা বন্ধ হয়ে গেছিলো। তো এখানে আমরা রেস্টুরেন্টে বেশ কিছু আইটেমস অর্ডার করে নিয়েছি, যেমন চিকেন হাক্কা নুডল নিয়েছে আমাদের সৃজা, আর তার সাথে চিকেন মোমো নিয়েছে, কিছু হার্ড ড্রিঙ্কস আছে। এখানে পোর্ক মোমো নিয়েছি আমি, আর একটা পোর্ক ঠুপকা এখনই আসছে। আর তার সাথে আমরা শিশের জন্য একটা চিকেন থালি নেওয়া হয়েছে। তো এইভাবেই কিছু ডিলিশিয়াস খাবার দিয়ে দার্জিলিংয়ে আমাদের প্রথম দিন শেষ হলো। হ্যালো অ্যান্ড গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে ডে 2 আমাদের ট্যুরের, আর আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি কেভেন্টার্সের উদ্দেশ্যে। তো আমরা এখান থেকে প্রথমে ব্রেকফাস্ট করে আজকে সারাদিন একটু সাইট সিইংয়ের প্ল্যান আছে। আমার বন্ধুরা এখনও রেডি হচ্ছে, আমি যাচ্ছি কেভেন্টার্সের পথে লাইন দেবো করে, কারণ ওখানে প্রচুর ভিড় হয় আর এমনি হোলির উইকেন্ড আজ। তো দেখি গিয়ে লাইন দিই, যাতে ওরা আসলে আমি ওদের জন্য জায়গা রাখতে পারি। কাল রাতের মতো অতটা ঠান্ডা নেই, কাল রাতে যে পরিমাণ হাওয়া দিচ্ছিল তাতে অল্প ঠান্ডা হলেও গায়ে প্রচণ্ড লাগছিল। আর এখন রোদ ওঠার পর ঠান্ডাটা অনেকটাই কম লাগছে। আর আমরা হোটেল থেকে বেরিয়ে এখন ম্যালের পথে বেরিয়েছি এবং এই সুন্দর রোদ ঝলমলে দিনে আমরা এসে পৌঁছে গেছি ম্যালে। দিস ইজ দ্য বিউটিফুল ম্যাল। দার্জিলিংয়ের রাস্তাঘাট সকালবেলার দিকে একটু শুনশানই থাকে, কারণ পাহাড়ে এই শীতে লোকজন ঘুরতে এসে একটু দেরি করেই ঘুম থেকে ওঠে, তাই দোকানপাটও এখানে একটু দেরি করেই খোলে। কিন্তু কেভেন্টার্সে যদি ব্রেকফাস্ট করার ইচ্ছা থাকে তাহলে শুয়ে থাকলে কি আর চলে? তাই আমিও এগিয়ে চললাম কেভেন্টার্সের পথে। সকালবেলার গ্লেনারিস, আমাদের ফটো স্পট এখনো ফাঁকা রয়েছে। তো যারা এই হোপ সিম্বলের সামনে ছবি তুলতে চায় তারা ভোর ভোর চলে আসবেন, তাহলে অনেকটাই ফাঁকা পেয়ে যাবেন এখানে। আর যেমনটা এক্সপেক্ট করেছিলাম, কেভেন্টার্সের বাইরে লম্বা লাইন। তো আমিও গিয়ে এখানে লাইন দিয়ে দিই, দেখা যাক কতক্ষণে আমরা টেবিল পাই। আর কিছুক্ষণের মধ্যেই আমার বন্ধুরাও রেডি হয়ে এই কেভেন্টার্সের সামনে চলে আসলো। 8টা বেজে 15 লাইন দিয়েছিলাম এখানে, আর এখন বাজে 9:05 এবং আমার লাইনে স্নেহাশিসকে দাঁড় করিয়ে দিয়েছি এবং এখন অনেকটা লাইন রয়েছে। এরপর দেখি কটার সময় গিয়ে আমরা ভেতরে পৌঁছতে পারি। এখন আমরা প্রায় কেভেন্টার্সের দোরগোড়ায় পৌঁছে গেছি। এখনো যদি আমরা গার্ডেনে না গিয়ে নর্মাল রেস্টুরেন্টে গিয়ে বসতে চাইতাম তাহলে একটু ঢুকে যেতে পারতাম, যেহেতু আমরা রুফটপে যাচ্ছি তাই জন্য আমাদেরকে আর কিছুক্ষণ ওয়েট করতে হবে।
আর তারপরে আমরা পেয়ে যাব আমাদের রুফটপ সিট। এবং দীর্ঘ 1.5 ঘন্টা অপেক্ষা করার পর আমরা শেষ পর্যন্ত সুযোগ পেলাম কেভেন্টার্সে নিজেদের টেবিলে যাওয়ার। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেভেন্টার্সের 2025-এর মেনু, কোন জিনিসটার কি প্রাইস সব এখানে লেখা রয়েছে। আপনারা যদি চান ভিডিওটিকে পজ করে এটি দেখে নিতে পারেন। এরপর খাবার অর্ডার দিয়ে আমরা চলে গেলাম গার্ডেন এরিয়াটা একটু ঘুরে দেখতে। এই গার্ডেন এরিয়াটা কিন্তু বেশি পুরনো নয়, তাই এই জায়গাটা যে এতটা সুন্দর সেটাও অনেকে জানে না। তাই আমাদের মতোই অনেকে ব্যালকনিতে বসার সিট খোঁজে। এই জায়গাটা যে এত সুন্দর সেটা যদি জানতাম তাহলে আমরা ব্যালকনিতে সিট না নিয়ে এখানেই চলে আসতাম। এখান থেকে ভিউটাও অসাধারণ। তাই আপনাদের হাতেও যদি একটু সময় কম থাকে তাহলে ব্যালকনির অপেক্ষা না করে এই গার্ডেন এরিয়াতেই চলে আসতে পারেন। তাহলে দীর্ঘক্ষণ আমাদের অপেক্ষা করার পর আমাদের খাবার এসে পৌঁছে গেছে আমাদের টেবিলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চিজ স্যান্ডউইচ অর্ডার করেছি, দুজনে একটা পর্ক প্ল্যাটার আর একটা চিকেন প্ল্যাটার, সাথে রয়েছে একটা মিল্ক কফি আর একটা হট চকলেট, আর সাথে সিজা নিয়েছে একটা ব্লু মোহিতো। আর এই পর্ক প্ল্যাটারের মধ্যে আমাদের জন্য রয়েছে বেকন, মিটলোফ, সালামি, এগস অ্যান্ড বিফ জার্কিস। আর সেম জিনিস ওদের চিকেন প্ল্যাটারের মধ্যেও সেম টাইপেরই রয়েছে, বাট পর্কের কোনো আইটেম নেই। প্ল্যাটারে প্রচুর পরিমাণ খাবার থাকে, আমরা দুজনেও প্রায় শেষ করতে পারছি না। স্যান্ডউইচটা নেওয়া আমাদের ভুল হয়েছে অ্যাকচুয়ালি, আমি ভাবতে পারিনি যে এতটা পরিমাণ থাকবে। এখন জোর করেই রীতিমতো খেতে হচ্ছে। আর আমি একটা কোক নিয়ে নিচ্ছি এক্সট্রা, যাতে একটু হজম করতে সুবিধা হয়। জি, থামস আপই দিয়ে দিই। তো এই হলো আমাদের অবস্থা। এখনো প্লেটের মধ্যে সেই এতটা পরিমাণ জিনিস রয়ে গেছে, এটা যে করে হোক শেষ করতে হবে। সাথে একটা স্যান্ডউইচও রয়ে গেছে, এটাও শেষ করতে হবে। আমরা যেহেতু ভেতো বাঙালি, তাই জন্য সাত সকালেই 500 গ্রাম চিকেন খাওয়াটা আর ডাইজেস্ট করাটা ইটস বিট ডিফিকাল্ট ফর আস। ওটা আমাদের অর্ডারে ভুল, আমরা বুঝে অর্ডার করা উচিত ছিল অ্যাকচুয়ালি। খাবার সত্যিই খুব ভালো। আমি একটা কফি অর্ডার করেছিলাম, কফিটাও ভালো ছিল। চিকেন আইটেমস আর অলসো গুড, সবই ভালো ছিল। একটু অয়েলি, যদি বেশি অয়েলি খেতে পছন্দ যদি না করো, না অর্ডার করাই ভালো। বাকি দারুণ একটা অ্যাটমসফিয়ার। আর পিছনে তোমরা দেখতেই পাচ্ছ ভিউটা, এটার জন্যই ম্যাক্সিমাম লোক আসে, আর আমরাও এটার জন্যই এসেছি। এরপর ব্রেকফাস্ট পর্ব শেষ করে আমরাও বেরিয়ে আসলাম কেভেন্টার্স থেকে। কেভেন্টার্স থেকে বেরিয়ে এখন আমরা হোটেলের উদ্দেশ্যে আবার ফেরত যাচ্ছি। হোটেলে আমাদের জন্য অনিলজি ওয়েট করছে গাড়ি নিয়ে। এবার আমরা দার্জিলিংয়ের সাইট সিইংয়ে বেরোবো। কাঞ্চনজঙ্ঘার তো আজ সকালে দেখা হলো না, কারণ আমরা টাইগার হিল যাইনি, বাট আই গেস দাওয়াই পানি থেকে ভালোই ভিউ থাকবে। বাকি যে কটা পয়েন্টস আছে ওগুলো আজকে আমরা দেখে নেব। আমরা এবার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন অফ দ্য ডে। আমরা চলে এসেছি পদ্মানাইডু, আই থিঙ্ক নামটা ভুল বলছি, হিমালয়ান জু। তো আমাদের 4 জনের টিকিট নিল 440 টাকা, সব মিলিয়ে 110 টাকা করে টিকিট। আর এখানে আমরা টিকিট জমা দিয়ে ঢুকে গেছি পার্কের ভেতরে, জু এর ভেতরে অ্যাকচুয়ালি। লেটস সি এখানে কি কি আছে। জুতে প্রবেশ করে আমরা সবার আগে দেখা পেলাম এই ভল্লুক মহাশয়, যে গায়ে রোদ মেখে আরামসে শুয়েছিল। এরপর দেখা পেয়ে গেলাম কিছু মাউন্টেন গোটস আর কিছু হরিণের। এবং এইসব পশু পাখি দেখে আমার ছেলে মানে শ্লোক, সেও কিন্তু খুব এক্সাইটেড হয়ে গেছিল। এরপর হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে, যা এই জুয়ের মধ্যেই অবস্থিত ছিল। আর এখানে একটা জিপ লাইনের ব্যবস্থা রয়েছে এই পার্কের মধ্যেই। তো আমাদের স্নেহাশিস ঠিক করেছে ওইখানে জিপ লাইন দিয়ে একবার যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন স্নেহাশিসকে তৈরি করা হচ্ছে, সেফটি গিয়ার্স পরিয়ে দেওয়া হচ্ছে।
আর হেলমেটটাও দিয়ে দেওয়া হলো। আর এখানে শ্রেয়াশিসকে রেডি করে দেওয়া হয়েছে। আর শ্রেয়াশিস এক্ষুনি ওখান থেকে নামবে। আপনার কেমন অভিজ্ঞতা হচ্ছে? খুবই ভালো, একটু লম্বা হলে আরেকটু ভালো লাগতো। আর পার্কের মধ্যে ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছেছি শেরপা তেনজিং নরগের সমাধিস্থলে। এখানে একটা পার্কের মধ্যে খোলা জায়গা রয়েছে, আর এই জায়গাটায় সবাই লোকজন একটু রেস্ট করে নিচ্ছে, কারণ প্রচণ্ড ঢালাই চড়ার জায়গা রয়েছে। আর এই যে ছেলে এখানে ঘুরে বেড়াচ্ছে নিজের মতো। এই পাশে একটা বড় স্ট্যাচু রয়েছে তার, আর এটা এডমন্ড হিলারির স্ট্যাচু, তাই না? আর এই পাশে রয়েছে তেনজিং নরগের সমাধিস্থল, যেটা এই যে। কিছুক্ষণ বিশ্রাম করে নিচে নামতেই দেখা পেলাম দুটো স্নো লেপার্ড এবং একটা চিতাবাঘ। এবং এদেরকে দেখে কিছুটা উপরে উঠতেই এই ক্যাকটাসগুলোর দেখা পাওয়া গেল। এবং যেই কিনা ক্যাকটাসগুলো পার করলাম, এরপরেই আমরা দেখা পেলাম এখানে অন্যতম একটা আকর্ষণ, যা হলো হোয়াইট টাইগার। সাদার উপর ডোরা কাটা এই সুন্দর হোয়াইট টাইগারকে কিছুক্ষণ দেখার পর আমরা বেরিয়ে এসে দেখা পেলাম কিছু বন্য পাখি, এবং এই পাখিগুলোকে দেখে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য, অর্থাৎ রেড প্যান্ডা দেখার জন্য। এই রেড প্যান্ডা সারা ভারতবর্ষে একমাত্র এই দার্জিলিং জুতেই দেখতে পাওয়া যায়, তাই এটাকে কিন্তু কিছুতেই মিস করা যায় না। আপনারাও যদি দার্জিলিং জুতে আসেন, তবে এই রেড প্যান্ডা দেখতে কিন্তু একদম ভুলবেন না। আমাদের জু দেখা কমপ্লিট। এখন আমরা নেক্সট কোথায় যাই দেখছি। আগে গাড়িতে চলে যাচ্ছি। গাড়িতে ড্রাইভার দাদা, অজয় দা আমাদের কোথায় নিয়ে যায় এবার নেক্সট দেখা যাক। চিড়িয়াখানা থেকে বেরোনোর পর আমরা এখন চলে এসেছি হ্যাপি ভ্যালি টি গার্ডেন। এই চা বাগান থেকেও পাহাড়ের ভিউ কিন্তু অসাধারণ। তবে আগে যেমন চা বাগানের মধ্যে ঢুকতে দেওয়া হতো, এখন সেটা বাউন্ডারি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। টি গার্ডেনের পর এখন আমরা এসে পৌঁছে গেছি পিস পাগোড়াতে। রঞ্জিতা আগেও দেখেছে পিস পাগোড়া, তাই ও আর আসলো না। শ্রেয়াসী আসছে আমাদের পেছনে। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। এই পিস প্যাগোডার চারিদিকে রয়েছে বুদ্ধের জীবনের 4টি মূর্তি। এবং দেয়ালে খোদাই করা রয়েছে বুদ্ধেরই জীবনের বিভিন্ন কাহিনী। এই পিস প্যাগোডা দেখার পর আমরা এগিয়ে চললাম ঘুম মনেস্ট্রির উদ্দেশ্যে। আর এই ঘুম মনেস্ট্রিতে প্রবেশ করার ঠিক আগে আমরা দেখতে পেলাম এই অসাধারণ টয় ট্রেনটি। আর এই স্টিম ইঞ্জিন টয় ট্রেন দেখার পর আমরা চলে আসলাম ঘুম মনেস্ট্রির ভেতরে। ঘুম মনেস্ট্রিতে প্রবেশ করতেই দেখা পাওয়া গেল এই বিশাল বুদ্ধ মূর্তি, যার চারিদিক অসাধারণ কিছু বৌদ্ধ শিল্পকলায় পরিপূর্ণ ছিল। আর এই মনেস্ট্রি থেকে বাইরে বেরোতেই দেখলাম স্নেহাশিস এই বৌদ্ধ সন্ন্যাসীদের সাথে ফুটবল খেলায় মেতে উঠেছে।
ব্রেকের পর আমরাও এগিয়ে চললাম বাতাসিয়া লুপের উদ্দেশ্যে। আর ঘুম মনেস্ট্রির পর আমরা এসে পৌঁছালাম এখন বাতাসিয়া লুপে। এই বিকালের পড়ন্ত রোদে এই বাতাসিয়া লুপকে কিন্তু অসাধারণ দেখাচ্ছিল। আর এখানের অফুরন্ত বাতাসে আমাদের ভারতীয় পতাকা কিন্তু মাথা উঁচু করে গর্বের সাথে উড়ে বেড়াচ্ছিল। আর এনজিপি থেকে আসা সমস্ত টয় ট্রেন এই বাতাসিয়া লুপেই চক্রাকারে ঘুরে অর্থাৎ লুপ করে দার্জিলিংয়ের পথে এগিয়ে যায়। আর আমাদের ভাগ্য ভালো থাকায় আমরা এখানেও বিকালের পড়ন্ত রোদে দুটো অসাধারণ টয় ট্রেনকে দেখতে পেয়ে গেলাম। এবং এরপর ফিরে চললাম আমাদের হোটেলের পথে। বাতাসিয়া লুপ থেকে ঘুরে আসার পর আমরা লাঞ্চ করে নিলাম এক জায়গায়। লাঞ্চ তো না, বিকেল 5টা বেজে গেছিলো, তো কিছুটা স্ন্যাক্সই খেয়ে নিলাম, চাউমিন বগেরা। অ্যান্ড এখন আমরা আমাদের হোটেলে ফিরে এসেছি। এখানে কিছু ফ্রেশ আপ হয়ে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার একটু বাইরে বেরোবো, একটু শপিং করব, আর ডিনারের ব্যবস্থা করা যাবে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছে এখন, আর আমরা হোটেল থেকে বেরিয়ে আসলাম। ওয়াইফ রয়ে গেছে, গোছগাছ করছে, কালকে আমাদের দাওয়াই বানির জন্য বেরোতে হবে। আমরা একটু শপিং করব আর তার সাথে ডিনার করে ফিরবো। উইকেন্ড শেষ হয়ে যাওয়ায় এই রবিবার বিকেলটা দার্জিলিং কিন্তু অনেকটাই ফাঁকা ছিল। তো কেনাকাটা হয়ে গেল এখান থেকে। একটা কাপ নিলাম, একটা শোপিস নিলাম, কিছু প্রিকমেন্ট ফ্রিজ ম্যাগনেটস নিলাম, আর কিছু হ্যাঙ্গিং বেলস এখান থেকে নিলাম। তো বেশ ঠিকঠাক প্রাইস ছিল, ভালোই ডিসকাউন্ট দিল দাদা। দেখি যাদেরকে দেবো তাদের পছন্দ হয়। আর এখান থেকে স্নেহাশিসও নিজের জন্য আর বাড়ির জন্য কিছু কেনাকাটা করে নিল। হ্যাঁ, তো শপিংটা তো হয়ে গেছে। আমরা এখন ডিনার করতে যাচ্ছিলাম, বাট ও ওয়াইফের জন্য আমরা একটু পোর্ক মোমো নিয়ে নিলাম। কালকে আমরা যেখান থেকে ডাইন করেছিলাম ওখানেরই পোর্ক মোমোটা ওর খুব পছন্দ হয়েছিল। একটা ছোট্ট দোকান আছে ফুড হাউস নামে, মেলবাজারের ঠিক পাশেই আছে, তো সেখান থেকে পোর্ক মোমোটা নিয়ে নিলাম। আর এখন আমরা হোটেল মহাকালে যাচ্ছি। স্নেহাশিস শ্রীজা ওখানে গিয়ে ওরা টেবিল নিচ্ছে, ওরা রাতে ডিনারটা ওখানেই করবে। তো মোমোটা নিয়ে আসার পর আমি এখন চলে আসলাম এই হোটেলে। এখানে মহাকাল হোটেল এটার নাম। আর এখানে থালির জন্য, বাংলা থালির জন্য খুবই বিখ্যাত এই জায়গাটা দার্জিলিংয়ে। শ্রীজা এখানে নিয়ে নিয়েছে একটা চিকেন থালি, প্রায় সেই সব খাবার। আর স্নেহাশিস একটা মাটন থালি নিয়েছে। আর চাউমিন আমি এখন আবার নিয়ে নিয়েছি দিনে সেকেন্ড বার। আর ওয়াইফের জন্য বিরিয়ানি নিয়ে যাচ্ছি। তো আজকের দিনটা এখানে শেষ করছি, কাল আবার সকালে দেখা হচ্ছে। হ্যালো অ্যান্ড গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজ আমাদের ট্রিপের থার্ড ডে, আর আমি এখন চলে এসেছি হোটেল অ্যারিস ভিলার ছাদে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই চেক আউট করবো এখান থেকে। এখানে এখন ফুরফুরে হাওয়া দিচ্ছে, খুব সুন্দর, আকাশটাও আজ পরিষ্কার আছে, সুন্দর। এখান থেকে ভিউ আসছে আজকে খুব ভালো, দার্জিলিং শহরটা পুরো দেখা যাচ্ছে। এখন এই হোটেলটার ব্যাপারে কিছু তথ্য দিয়ে রাখি আপনাদের। আমরা যেহেতু পুরো প্যাকেজ ট্যুর নিয়েছিলাম, তো প্যাকেজে এই হোটেলটা আমাদের দেওয়া হয়েছিল একসাথে। আমরা খুব একটা রিসার্চ করিনি এটার ব্যাপারে, আর পাল্টাতেও বলিনি। যেটা ছিল হালকা একটু দেখেছিলাম নেটে, যে দেখেছিলাম ঠিকঠাক হোটেল আছে, তো কোনো অসুবিধা হয়নি। কিন্তু এখানে এসে যা যা কিছু প্রবলেমস ফেস করলাম সেগুলো হলো, এখানের স্টাফের ব্যবহার তো তাও ঠিকঠাক আছে, কিন্তু যে এখানকার মেন মালিক যে ডেস্কে থাকে, ওনার ব্যবহারটা একটু রুড মনে হলো আমাদের। ওয়াইফাইয়ের কিছু ইস্যু রয়েছে হালকা, এমনি অসংখ্য ওয়াইফাই এখানে রয়েছে 10-12টা মতো, কিন্তু ঠিকঠাক কানেক্ট হয় না। রুমে গেলে ঠিকঠাক কানেকশন পাওয়া যায় না। আর চেষ্টা করবেন নিজেদের রুমগুলো একটু ছোট, একটু যতটা নেওয়া যায়, কারণ আমাদের রুমটা একটু বড় ছিল, বেশ বড় রুম। আর বড় রুমে কি হচ্ছিল, বেশ ঠান্ডা লাগছিল, রুমটা ঠান্ডা হয়েছিল। এমনকি বাইরেও এতটা ঠান্ডা ছিল না, রুমে গেলে যতটা ঠান্ডা লাগছিল। তো এই একটা ইস্যু ছিল। এছাড়া গরম জল নিয়ে কোনো অসুবিধা হয়নি, গিজারের ঠিকঠাক কাজ করছিল, আর বাকি সব ঠিকঠাকই ছিল ব্যবস্থা। আমরা এখানে ফুডিংটা করিনি, আমরা বাইরের থেকেই মোটামুটি খাওয়া দাওয়া করেছিলাম, তো এখানে ফুডিংয়ের ব্যাপারে কিছু বলা যাবে না। তবে স্নেহাশিসটা 2-1বার কল করেছিল রিসেপশনে,
কিছু দরকারের জন্য। তো বলছে ফোনই ওঠাচ্ছে না, ওরা বারবার ফোন করছি ফোনই তুলছে না। তারপর নিচে গিয়ে আমাদেরকে বলতে হচ্ছে কিছু কিছু জিনিস। বাকি সব ঠিকঠাকই আছে, আর ম্যালের খুবই কাছে এটা, তো এটা একটা প্লাস পয়েন্ট। আর বাকি সব জিনিস ঠিকঠাকই লাগলো এখানে। আর একটু পরে আমরা এখান থেকে দাওয়াই পানির উদ্দেশ্যে রওনা হব, তো দেখা হচ্ছে সেই পথে। এটা হচ্ছে আমাদের কোন নম্বর ডে? ডে 3 নম্বর দিন আমাদের। তো এখানে দার্জিলিংয়ে আমাদের আজকে এটা লাস্ট দিন ছিল। এখন আমরা যাবো এখান থেকে একটু দূরে দাওয়াই পানি, ওখানে আমরা একটা নাইট স্টে করব। ব্রেকফাস্ট হয়ে গেছে এখন, আর এবার আমরা বেরোবো। এবার গাড়ি আমাদের হোটেলেই আছে, এখন ফোন করে দেওয়া হয়েছে, ও আসলেই আমরা আমাদের জার্নি শুরু করবো দাওয়াই পানি অবধি। তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি, আর এখন আমরা দাওয়াই পানির পথে এগোচ্ছি। তো দাদা আমাদের বলে দেবো আমরা সে কোন কোন জায়গায় ভিজিট করব। তো দাদা हम लोग कहाँ कहाँ विजिट कर रहे हैं आज? पहले लामाटा जाएंगे, हाँ। उसके बाद তিনচুলে আর গুম্বাদা ভিউ পয়েন্ট। আচ্ছা, তো আমরা সবার আগে যাচ্ছি লামাহাটা, সেখানে কিছুক্ষণ স্টে করব। তারপরে তিনচুলে একটা ভিউ পয়েন্ট আছে, সেখানে যাব। আর তারপরে যাব গুম্বাদারা ভিউ পয়েন্টে। চলুন এই পথে এগিয়ে যাই, আর দেখা হচ্ছে আপনাদের সাথে লামাহাটায়। দার্জিলিং ছেড়ে চলে যাওয়ার পথে দেখা পাওয়া গেল এই দুটো টয় ট্রেনের, যেন তারা আবার দার্জিলিংয়ে ফিরে আসার অনুরোধ করে পাশ থেকে চলে গেল। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগোনোর পথেই আমরা ঠিক করলাম লামাহাটাতে আমরা সবার শেষে আসব। তাই আমরা এগিয়ে চললাম তিনচুলা ভিউ পয়েন্টের দিকে, এবং কিছুক্ষণের মধ্যেই আমরা চলেও আসলাম। এসেই প্রথমে এই সারি সারি চা বাগানের মধ্যে কিছুক্ষণ ঘুরে নিলাম। এবং এই দারুণ প্রাকৃতিক সৌন্দর্য আমার ফ্যামিলি অ্যান্ড স্পেশালি আমার ছেলে দারুণ উপভোগ করতে লাগলো। খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখান থেকে, ভিউটা খুব ভালো। কিন্তু কাঞ্চনজঙ্ঘার এখন দেখা নেই, কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া গেলে খুবই সুন্দর হতো এখান থেকে। এরপর আমরা চলে আসলাম গুম্বাদারা ভিউ পয়েন্টের দিকে। এখানে এই ছোট্ট পাহাড়টার উপরে চড়াই করতে হয় ভিউ পয়েন্ট পর্যন্ত পৌঁছানোর জন্য। অত্যন্ত চড়াই রাস্তা, না পারতে এখন বসে পড়লাম এখানে। আর কি করব, মানে এতটা চড়াই একবারে ওঠা যায় না। তো একটু রেস্ট করে নিই 5 মিনিট, তারপরে আবার সেই উপরে আরো অনেকটা আছে, সেখানে আমরা হেঁটে উঠবো। এখন আমরা অনেকটাই উপরে চলে এসেছি। কিছু লোকজন আরো উপরে উঠেছে, কিন্তু আমি আর অত উপরে যেতে পারছি না, আমার পক্ষে আর সম্ভব নয়। এতটা উপরে চলে এসেছি যে এখান থেকে গাড়িটাও দেখা যাচ্ছে না, আর নিচের রাস্তাটা দোকানগুলো হালকা দেখা যাচ্ছে তাও। এতটা চড়াই রাস্তার জন্য আমার ওয়াইফ এবং ছেলে এখানে উঠে আসেনি, তাই আমরা তিনজন এখানে 5-10 মিনিট সময় কাটিয়ে আবার ফিরে চললাম নিচের দিকে। নেমে আসলাম এই এত দূর থেকে, এবং শেষ পর্যন্ত এসে পৌঁছালাম এই রাস্তার ধারে। আর ছেলে ওইদিকে গাড়ির জানলায় ওয়েট করছে। ভালো হয়েছে ওয়াইফ আর ছেলে যায়নি, এতটা চড়াই ওরা কিছুতেই উপরে উঠতে পারতো না। এরপর আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, যেটা ছিল লামাহাটা ইকো পার্ক। এবং এখানে এসে দেখা পেলাম অপূর্ব সুন্দর পাইন ফরেস্টে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের। ইকো পার্কের মধ্যে কিছুটা চড়াই এরিয়া রয়েছে, তো এই চড়াই করে আমরা এখানে একটা ফাঁকা জায়গা মতো রয়েছে, এবং এখানে বেশ অনেকটা সোজা জমি রয়েছে। এখানে ছেলেকে নিয়ে একটু বসলাম, আর পেছনে আমাদের পেছনে অনেকটা এরিয়া জুড়ে শুধু পাইন ফরেস্ট রয়েছে। আগের দিন আমরা যে লেকচা জগতে দেখেছিলাম, সেই যে মেঘে ঢাকা একটা কুয়াশা ঢাকা পাইন ফরেস্ট ছিল, সেটার লুক একটু অন্যরকম ছিল। আমার কিন্তু সেই লুকটাই বেশি পছন্দ হয়েছিল। তবে এই রোদ ঝলমলে দিনে পাইন ফরেস্টের লুকটা কিন্তু আলাদা রকম ছিল, এবং অনেকের এই লুকটাও পছন্দ হয়।
এবং এই পাইন ফরেস্টে এসে স্নেহাশিস আমার ছেলেকেও একটু ট্রেকিং করিয়ে দিল। এবং কিছুক্ষণ পর রঞ্জিতাও এই পাইন ফরেস্টে কিছুটা চড়াই করতে লাগলো এবং আমি চললাম তার পেছন পেছন। ভেবেছিলাম উঠবো না, তবু কিছুটা পথ উঠে আসলাম রঞ্জিতার পেছন পেছন। এখন রীতিমতো হাঁপাচ্ছি। পাইন ফরেস্টের এখনো শেষ হয়নি, সবে শুরু। তবে পুকুর অব্দি আর যাওয়া হচ্ছে না। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার নেমে আসলাম নিচের দিকে। আর ঘুরতে ঘুরতে চলে আসলাম এই অবজারভেটরি ডেকের উপরে। আর এখান থেকে পুরো পার্কে একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় এবং যথেষ্ট ভালো, যথেষ্ট সুন্দর একটা ভিউ এখান থেকে। এখানে তো ঘোরা হয়ে গেল পার্কটা, লামাটা এই পার্কটা। এখন আমরা দাওয়াই পানির উদ্দেশ্যে রওনা দেবো এবং ওখানে গিয়ে আমরা লাঞ্চটা সেরে নেবো। তো দেখা হচ্ছে দাওয়াই পানিতে। এই দাওয়াই পানি যাওয়ার রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। খুব দক্ষ ড্রাইভার না হলে এই রাস্তায় গাড়ি চালানো খুবই মুশকিল। হোমস্টে যদি একটু ভেতরের দিকে হয় তবে অনেক সময় গাড়ির থেকে নেমে কিছুটা পথ হেঁটে যেতে হয়, তবে আমাদের সেই সৌভাগ্য হয়নি। তাই এই ভাঙাচোরা রাস্তা পেরিয়ে আমরা চলে আসলাম আমাদের হোমস্টেতে। এটা হলো বিরেঞ্জির হোমস্টে। ছোট্ট ছোট্ট কটেজ আছে কিছু, সুন্দর কালারফুল। এর মধ্যে আমাদের যেটা দেওয়া হয়েছে সেটা আরেকটু নিচের দিকে, সেটা ভিউওয়ালা রুম। এখান থেকে যদি আকাশ পরিষ্কার থাকে তবে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায় এখান থেকে। এছাড়াও দার্জিলিংয়ের ভিউ পাওয়া যায় এখান থেকে। আমাদেরকে এই রুমগুলো দেওয়া হলো, এগুলো ভিউ রুম। এটা সিজাদের রুম আর এটা আমাদের রুম। এখানে দুটো বিছানা আছে, চাইলে 4 জনও শুতে পারবে আর 3 জন তো খুব কমফোর্টেবলি শুতে পারবে এখানে। এছাড়া বাইরে এত সুন্দর গার্ডেন রয়েছে ছোট ছোট গাছের, আর এত সুন্দর ভিউ রয়েছে এখানে হোমস্টের ভেতর থেকে। তো যত সন্ধ্যা এগিয়ে আসবে তত শহরের আলোগুলো জ্বলে উঠবে। তো আপনাদের চেষ্টা করবো সেটা দেখানো। তো হোমস্টেতে আসার কিছুক্ষণের মধ্যে এখন আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। আমরা অলরেডি লেট করে ফেলেছিলাম, 4টের সময় আমরা এসে পৌঁছেছিলাম, এখন বাজে 4:30। তো আমাদের লাঞ্চটা গরম করে দিয়েছে। আমাদের জন্য আজ রয়েছে রাইস, ডাল, ডিমের ঝোল রয়েছে, একটা স্যালাড রয়েছে, পাঁপড়, একটা শাক রয়েছে, রাই শাক। পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিচেন, এখানে অনেক লোককে একসাথে বসতে পারে। আর এখন আমাদের জিজ্ঞাসা করছিল যে বারবিকিউ করবো কিনা, তাহলে আমাদেরকে এখনই বলে দিতে হবে। যদি করতে চাই তাহলে এখন বলে ফেলবো, তাহলে ওরা ব্যবস্থা করা শুরু করবো। সন্ধে নামতে না নামতেই রুমে চলে আসলো সন্ধ্যের স্ন্যাক অর্থাৎ মোমো এবং চা। সেগুলো খুব শিগগিরই শেষ করে আমরা চলে আসলাম বাইরে। আমার পেছনে সেই দৃশ্য যার টানে দাওয়াই পানিতে আসা। এই যে রাতের অন্ধকারে পুরো শহরটা জোনাকির মতো, তারার মতো চলছে টিমটিম করে, এরই আকর্ষণে আমরা এত দূর ছুটে এসেছি। ক্যামেরাতে সত্যি এই দৃশ্য বোঝা যায় না, চোখ দিয়ে যেটা দেখা যায় এখানে এসে সেটা ক্যামেরাতে কখনোই বোঝা যায় না। তো আপনারা যদি এই সুন্দর দৃশ্য দেখতে চান তাহলে অবশ্যই দাওয়াই পানিতে আসবেন। এই অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা উপভোগ করতে লাগলাম এই অফবিট ডেস্টিনেশন দাওয়াই পানির ফুরফুরে ঠান্ডা হাওয়া। এবং কিছুটা দূরে তৈরি হচ্ছিল আমাদের জন্য গরমাগরম বারবিকিউ চিকেন।
তো আমাদের বারবিকিউ রেডি হয়ে গেছে, কিন্তু বাইরে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো আমরা রুমে নিয়ে আসলাম এটা। এই বারবিকিউ চিকেনের টেস্ট এবং গন্ধ যেমন অসম ছিল, পরিমাণও কিন্তু অনেকটাই ছিল। তাই সন্ধ্যার থেকে মোমো আর চিকেন খাওয়ার পর পেট কিন্তু একদম ফুল। তাই রাতে খুব সামান্য খাবার খেয়েই আমরা শুয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম দাওয়াই পানি। আজ আমাদের ট্যুরের শেষ দিন, আর এখন ভোরবেলা আমি এখানে আমাদের হোমস্টের বাইরে এসে একটু দাঁড়িয়েছি। এখন আমরা রেডি হয়ে যাচ্ছি, আমাদের ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি। এরপর ব্রেকফাস্ট করে আমরা কিছুক্ষণ পর এখান থেকে বেরোবো এবং দেখি তারপরে দু একটা ছোটোখাটো সাইট সিইং আছে, সেগুলো করে ফিরবো। এই হোমস্টেটা খুবই সুন্দর, ছোট্টর মধ্যে, আর এটা নাকি দাওয়াই পানির ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হোমস্টে। আর এখানে ডগ লাভার্সদের জন্য খুব ভালো জায়গা, কারণ এখানে 2-3টে ছোট্ট পাপিজ, দু একটা বড় বড় ডগও রয়েছে। তো আমার ছেলে তো ওদের সাথে খেলে খুব খুশি হয়েছে। আর এছাড়া যারা নেচার লাভার তাদের জন্য এটা খুব সুন্দর জায়গা। ব্রেকফাস্টের ওয়েট করতে করতেই আমাদের ট্যুরের শেষ দিনে এসে আমরা দেখা পেয়ে গেলাম কাঞ্চনজঙ্ঘার। দার্জিলিং ঘুরতে এসে কাঞ্চনজঙ্ঘারই যদি দেখা না পেতাম তবে কিন্তু মনে একটা আলাদাই দুঃখ রয়ে যেত। তাই কিছুক্ষণই কাঞ্চনজঙ্ঘাকে প্রাণ ভরে দেখে আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমাদের জন্য ছিল পুরি সবজি। তাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তবে এখন আমরা বেরিয়ে এগিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে। একটু লেট হলো বেরোতে, আমাদের একজন টিম মেম্বারের একটু শরীরটা খারাপ আছে, একটু তাই জন্য লেট করে বেরোলাম। স্নেহাশিসের আজকে প্যারাগ্লাইডিং করার ইচ্ছা ছিল, বাট মনে হচ্ছে না আজকে আর হবে না। পরের বার আসার জন্য একটা অজুহাত রয়ে গেল। এবারকার মতো একটু আজকে প্যারাগ্লাইডিংটা হবে না, বাট আমরা রোহিণীতে তাও থামবো, একটু দেখে নেবো আশপাশে যা ভিউইং স্পট আছে। আর আমাদের ফার্স্ট স্টপ আছে মার্গারেটস টেকে, তো ওখানে একটু দাঁড়িয়ে দেখে নেবো কেমন জায়গাটা, যদি কিছু চা কফি খাওয়া যায় দেখে নেবো। আর কিছুক্ষণ পরেই আমরা চলে আসলাম এই মার্গারেট টেকে, যেটা এখানকার একটা প্রসিদ্ধ কিন্তু এক্সপেন্সিভ একটা ক্যাফে। আর এটা বিখ্যাত এখানকার অপূর্ব ভিউয়ের জন্য। যা দেখতে দেখতে আমাদের মতোই টুরিস্টরা এখানে চা কফি এবং স্ন্যাক্স নিয়ে সময় কাটান। তবে আমাদের ওয়েটিং টাইম 30 মিনিটেরও বেশি বলাতে আমরা আর বেশি অপেক্ষা না করে এখান থেকে বেরিয়ে আসলাম এবং এগিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আবার কিছুটা এগিয়ে যাওয়ার পর আমরা এসে পৌঁছলাম কার্শিয়াং ভিউ পয়েন্টে। আর সবার আগে দেখা পেয়ে গেলাম এই আই লাভ কার্শিয়াং সিম্বলের। একে পার করেই সামনে ছিল ভিউ পয়েন্টের অসাধারণ দৃশ্য। কিছুক্ষণ এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা এগিয়ে চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে। মাঝে রোহিণীতে দাঁড়িয়ে লাঞ্চ সেরে ফেললাম এবং প্রত্যেকবারের মতো আমি আবার সেই চাউমিন এবং মোমো নিয়ে নিলাম লাঞ্চের জন্য। লাঞ্চ সেরে এবারকার মতো পাহাড়কে আমরা বিদায় জানিয়ে এগিয়ে চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে। তো এখন আমরা আছি শিলিগুড়ির বাস স্ট্যান্ডের, তেনজিং নরকে বাস স্ট্যান্ডের অপোজিটে পেট্রোল পাম্প আছে। এখান থেকে আমাদের বাস ছাড়বে অ্যাকচুয়ালি। ওই দেখ আমাদের ট্রেন যেটা ছিল সেই ট্রেনটা আবার ক্যান্সেল হয়েছে, মানে আবার টিকিটটা কনফার্ম হয়নি, আবার ওয়েটিং লিস্টে রয়ে গেছে। টিকিট কনফার্ম হচ্ছে, অল্প কিছু ট্রাভেল মানে ওয়েটিং লিস্ট 1.5 মাস আগে টিকিট কেটেও কনফার্ম হলো না। তো আমরা তাড়াহুড়ো করে এবারও বাসটা বুকিং করে নিলাম। তবে এবার আতিয়ান এয়ারউইংস নয়, এবার আমরা কেটেছি মডার্ন ট্রাভেলসের বাস। আর এই বাসটাই একমাত্র যেটার মধ্যে টয়লেটটা আছে।
বায়ো টয়লেট রয়েছে। তো ভালোই হলো, একদিক দিয়ে মেয়েরা রয়েছে যাদের অসুবিধা হবে তারা টয়লেটে যেতে পারবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমাদের এই অপূর্ব সুন্দর বাসটি চলে আসলো এবং আমরাও আমাদের জিনিসপত্র গুছিয়ে উঠে পড়লাম বাসে এবং এগিয়ে চললাম কলকাতার উদ্দেশ্যে। কিছুক্ষণ পরই আমাদের ডিনার সার্ভ করে দেওয়া হলো। ডিনারে আমাদের জন্য ছিল ফ্রাইড রাইস, মাঞ্চুরিয়ান, মিষ্টি, তরকারি এবং পেপার বোটের একটি জুস, সাথে আবার ওয়েট ওয়াইপসও দিয়েছিল। এবং এই ডিনারের সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের এই নর্থ বেঙ্গলের ছোট্ট ট্রিপটা। আর আপনাদের যদি এই ভ্লগটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন। আপনাদের যা প্রশ্ন এবং মন্তব্য আছে তা কমেন্টে জানাতে পারেন এবং ভ্লগটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্লগে।